আচ্ছা, আমার বোর্ড মনে হয় ক্লিয়ার, আমার কথা মনে শোনা যাচ্ছে, তাই না? তোমাদের শুধুমাত্র একজনকে দেখা যাচ্ছে, বাকিরা কোথায়? আচ্ছা, তোমাদের যেটা হচ্ছে, আমি এখন থেকে কিন্তু সকাল 8:30টায় ক্লাস নিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকজন জয়েন করতে দেখা যাচ্ছে। একটু কষ্ট করে উঠে যাবা সকালে। সকালে ম্যাথমেটিক্স যেহেতু সকালের এটা মাথায় ঢুকে ভালো, কারণ ওই দুপুরের দিকে আসলে ক্লাসগুলো আমার নিতে সমস্যা হয়, আর একটা হচ্ছে যে দেখা গেছে মিস হয়ে যায় ক্লাস। সকাল টাইমটা আমি মোটামুটি ফ্রি থাকি। তো তোমরা একটু কষ্ট করে সপ্তাহে 3 দিন আমি মেসেজ পাঠাই বা না পাঠাই, তোমরা রেডি থাকবা যে সকাল 8:30টায় হচ্ছে আমি ক্লাস নেব। আর কোনো দিন যদি না নিই সেটা আমি জানাই দিব যে হ্যাঁ, কালকে ক্লাসটা আমি নিব না। আচ্ছা, আরেকজন জয়েন করছো। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, যেহেতু ক্লাসের ভিডিও থেকে যাচ্ছে আমাদের একটা সুবিধা আছে। হ্যাঁ, রওশন ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আমরা তাহলে আমাদের যে বিষয়টা আজকে আজকে আমরা হচ্ছে 5 নম্বর অধ্যায়, এবং এই অধ্যায় আজকে আমাদের শেষ হয়ে যাবে মোটামুটি। আশা করি এই অধ্যায়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, কারণ সব উদাহরণ দেখবা যেগুলো আমরা করেছি, এক্সাম্পলগুলি, এগুলো একটার সাথে আরেকটা কিন্তু একটা সিমিলারিটি আছে। তো তোমরা, এবং একটা মজার বিষয়, এই দুইটা অধ্যায় অর্থাৎ অন্তরক সমীকরণ আর অন্তর সমীকরণ তুমি যদি খুব ভালো করে আয়ত্ত করো, খুব বেশি কিন্তু কঠিন না। কেউ যদি পাস করতে চায় তার জন্য সবচেয়ে ইজি এই দুইটা অধ্যায় আয়ত্ত করে নেওয়া, কারণ এখান থেকেই প্রায় 3টা কোশ্চেন থাকে। 3টা কোশ্চেনে যদি কারো যদি পাস করার ইচ্ছা থাকে, খুব ইজিলি পাস করা যায়। এবং তোমাদের একটা হচ্ছে যে থার্ড ইয়ারে যারা, নিউ থার্ড ইয়ার যারা, ওদের দেখবে অনেকেই অন্যান্য বিষয়ে খারাপ করছে, কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু কেউ, আমি খুব কম দেখছি যে ফেল করছে। হ্যাঁ, আমি আমার যে ব্যাচের যে স্টুডেন্ট যারা ছিল, কেউ কিন্তু ফেল করে নাই, হয় অন্যান্য বিষয়, অর্থাৎ ওই যে অন্য ম্যাক্রো বা এই ধরনের বিষয়ে তারা খারাপ করছে, আইসিটি। তো আশা করি যে, এবং A+ পাইছে, এবং গতবারে কিন্তু আমার যে ব্যাচে তোমার 1-2 জন A+ পাইছে। অন্যান্য সাবজেক্টে খারাপ, কিন্তু এটাতে A+ পাইছে। তো সুতরাং ট্রাই করতে হবে যে অধ্যায় খুবই কম, 6টা অধ্যায় তোমরা খুব ভালো করে আয়ত্ত করে নাও, যাতে পরবর্তীতে তুমি অন্য সাবজেক্টে বা অন্য কোর্সগুলিতে তোমরা সময় দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। আজকে আমাদের এই চ্যাপ্টার আমরা শেষ করব। তো আজকে আমাদের যে বিষয়টা, আমরা অন্তর সমীকরণ করতেছিলাম। অন্তর সমীকরণ, এটার একটা উদাহরণ বাকি ছিল, সেটা হচ্ছে জাতীয় আয় মডেল। সেটা হচ্ছে জাতীয় আয় মডেল। আজকে আমরা দেখব জাতীয় আয় মডেল। আমরা অলরেডি জানি জাতীয় আয় মডেল কি, তাও একটু নতুন করে আমরা এখানে কিছু বিষয় একটু দেখব, যে কিভাবে আমরা অন্তর সমীকরণ সমাধান করি একটা জাতীয় আয় মডেল থেকে। তাহলে যে কোনো একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই।
ধরো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, আমাদের একটা মডেল দেওয়া আছে, সেটা হচ্ছে yt ইকুয়াল ct প্লাস it। এটা কি একটা, এটা কি সমীকরণ একটা বলো তো? এটা কিন্তু একটা ভারসাম্য সমীকরণ, অর্থাৎ যেখানে হচ্ছে জিডিপি সমান হচ্ছে কি বাকি যে খাতগুলি আছে সেগুলির সমষ্টি হচ্ছে জিডিপি সমান বা জাতীয় আয়ের সমান, বা এখানে একটা দেশের জাতীয় আয় কিসের সমান? ভোগ আর হচ্ছে ইনভেস্টমেন্ট, এই দুইটার সমষ্টি। আমরা এটাকে কিন্তু আরেকটা বলতে পারি, এটা দুই খাত বিশিষ্ট অর্থনীতি, কারণ এখানে কি আছে? শুধুমাত্র ভোগ আর ব্যয় আছে, ভোগ আর বিনিয়োগ আছে। আচ্ছা, তাহলে এখানে এই যে ভোগ, এটার একটা সমীকরণ থাকবে। তাহলে সিটি সমান কি দেওয়া আছে? ধরো এখানে উদাহরণস্বরূপ 200 প্লাস হচ্ছে 0.75 yt মাইনাস 1। আগে যেটা ছিল, আগের যে সমীকরণগুলি আর এখনকার যে সমীকরণ, সেগুলো কিন্তু পার্থক্য কি? দেখো, সিটিটা ওই বছরের ইনকামের উপর আগে ডিপেন্ড করতো, বাট এখানে বলতেছে যে কোন বছরের ভোগ সেটা পূর্বের বছরের ইনকামের উপর কি করতেছে? ডিপেন্ড করতেছে। অর্থাৎ তোমার ইনস্ট্যান্ট ইনকাম বেড়ে গেলে তুমি ভোগ যে বাড়াই দিবা তা না, বরঞ্চ তুমি অপেক্ষা করবা পরবর্তী বছর পর্যন্ত। তোমার যদি ইনকাম এটা স্টেবল থাকে তাহলে তুমি কি করবা? এখানে ভোগটা বাড়াবা। তারপরে আরেকটা হচ্ছে আইটি বা ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে 50 প্লাস 0.15 yt মাইনাস 1। দেখো, কোন বছরের বিনিয়োগ তার পূর্বের বছরের কি বিনিয়োগের উপর জাতীয় আয়ের উপর ডিপেন্ড করতেছে। যদি পূর্বের বছরে তোমার জাতীয় আয় বৃদ্ধি পায়, তাহলে পরবর্তী বছরে কি হবে? ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে। তাহলে এই একটা বিষয়। আর একটা হচ্ছে সময় যখন জিরো, সময় যখন জিরো তখন জাতীয় আয় কত হবে? 3000। সময় যখন জিরো তখন জাতীয় আয় হচ্ছে 3000। এটা কি কেন দেওয়া আছে? একটা ক্লু দেওয়া আছে। এটা আমাদের হেল্প করবে যখন আমরা নির্দিষ্ট সমাধান থেকে, সাধারণ সমাধান থেকে যখন নির্দিষ্ট সমাধানে যাব, তখন এ আমাকে হেল্প করবে ওই এর মানটা বের করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনগুলি কি কি দেওয়া আছে? ধরো 1 নাম্বার বা ক নাম্বার কোশ্চেন, জাতীয় আয়ের তাহলে ক নাম্বার কোশ্চেন হচ্ছে জাতীয় আয়ের সময় পথ নির্ণয় করো। ক নাম্বার কোশ্চেন, সময় পথের স্থিতিশীলতা মন্তব্য করো। এটা একটা কোশ্চেন। গ নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে y3 সমান কত হবে? এটা কেন দিচ্ছে? যখন আমরা নির্দিষ্ট সমাধান পেয়ে যাব তখন যে কোনো সময়ের জন্য কিন্তু আমরা কি জাতীয় আয় বা y এর মান পেতে পারি, সেটাই আমরা দেখব। আর খ নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে t সমান 0 এবং t সমান 1। আচ্ছা, নিচে মনে দেখা যাচ্ছে না। আর লাস্ট একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে t সমান 0 এবং t সমান 1 ধরে, আমি সংক্ষেপে লিখতেছি, শুদ্ধি পরীক্ষা করো। শুদ্ধি পরীক্ষা। তাহলে এখানে টোটাল 4টা কোশ্চেন। আমাদের একটা মডেল দেওয়া আছে, আর একটা কি ক খ গ ঘ, 4টা কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেন, জাতীয় আয় সময় পথ নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন, সময় পথের স্থিতিশীলতা সম্পর্কে মন্তব্য করো, অর্থাৎ আমরা প্রকৃতি বর্ণনা করব। এরপরে y3 সমান কত হবে বের করতে পারবো। আর একটা শুদ্ধি পরীক্ষা, এই শুদ্ধি পরীক্ষাটাও আমরা দেখব। এই মোটামুটি জাতীয় আয়ের হচ্ছে এই 4টা কোশ্চেনের বাইরে আমি দেখছি কোনো কোশ্চেন তেমন একটা থাকে না, মোটামুটি এই 4টা কোশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটু সমাধানে চলে যাই। তাহলে আমরা এখন হচ্ছে
অ্যান্সারে চলে যাই, আমরা কি করব। তাহলে যখন তোমাদের এর আগে তোমরা বিভিন্ন জায়গায় হচ্ছে এটা ম্যাথমেটিক্স করছো ফার্স্ট ইয়ারে, যখন করেছে তোমরা, যখন একটা জাতীয় আয় মডেল আসছে তুমি অবশ্যই এট এ টাইম একটু দেখবা যে এখানে কয়টা চলক আছে আর আমাদের কয়টা এখানে সমীকরণ আছে। যদি যে কয়টা চলক দেওয়া আছে সেই কয়টায় যদি সমীকরণ থাকে তাহলে তুমি সমাধান করতে পারবা, কোনো সমস্যা নেই। এবং এই ক্ষেত্রে এই ধরনের ঘাটতি থাকে না, অর্থাৎ কোনো ইকুয়েশন যে থাকবেই না এরকম কিন্তু আসলে হয় না। তাহলে এখানে মোটামুটি সব ইকুয়েশনে কি দেওয়া আছে। তাও একবার দেখি আমাদের এখানে চলক কয়টা, দেখো 1টা 2টা 3টা, আমাদের চলক হচ্ছে 3টা, ওয়াইটি সিটি আর আইটি। আমাদের সমীকরণও কয়টা, 1টা 2টা 3টা। তাহলে আমাদের এনাফ সমীকরণ দেওয়া আছে, যেহেতু আমাদের 3টা অজানা রাশি, আমাদের 3টা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা সমাধান বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা একটু সমাধানে চলে যাই। তাহলে সমাধান করতে গেলে প্রথমে আমাদের কি, যে ভারসাম্য যে ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশন নিয়ে আমরা কাজ করবো। সবসময় খেয়াল রাখবা যে ওয়াইটি সমান 2 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে ওয়াইটি সমান সিটি প্লাস আইটি, আমরা এই ইকুয়েশন নিয়ে কি করব, আমরা কাজ করব। তাহলে এই ইকুয়েশনে আমরা অলরেডি জানি যে সিটি আর আইটি কত, আমাদের ইকুয়েশন দেওয়া আছে, আমরা সরাসরি ওই ইকুয়েশনের যে মানটা আছে সেই মানটা আমরা এখানে ইনপুট করব। তাহলে সিটি সমান কত, সিটি সমান হচ্ছে 200 প্লাস 0.75 ওয়াইটি মাইনাস 1, আর আইটি সমান কত, আইটি সমান হচ্ছে 50 প্লাস 0.15 ওয়াইটি মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু যোগ বিয়োগ করি। তাহলে ওয়াইটি সমান 200 আর 50 যোগ দিলে কত হবে, 250, 0.75 0.15 যোগ দিলে কত হবে, 0.90 ওয়াইটি মাইনাস 1। এখন একটু খেয়াল করো, আমাদের এটা কিন্তু সমাধান হয় নাই এখনো। কারণ কি, আমরা দেখো ওয়াইটি আর ওয়াইটি মাইনাস 1 যদিও দুইটা চলক একই, কিন্তু সময়টা কিন্তু ডিফারেন্স। এই কারণে কিন্তু এটা কি হয়েছে, এটা একটা অন্তর সমীকরণ হয়েছে। যদি এখানে এই দুইটা সমান হয়ে যেত ওয়াইটি ওয়াইটি, তাহলে তো আর সমাধানের প্রয়োজন ছিল না, এখানে ওয়াইটি সরাসরি মান চলে আসতো। তাহলে এখানে ডিফারেন্সটা কি অন্তর সমীকরণের আমরা এই জাতীয় আয় মডেলের ক্ষেত্রে কেন করতেছি, কারণ কোনো একটা বছরের ভোগ তার পূর্বে নর্মালি ওই বছরের ইনকামের উপর ডিপেন্ড না করে তার আগের বছরের ইনকামের উপর কি করতেছে, ডিপেন্ড করতেছে। এবং আসলে কিন্তু এটা যুক্তিসঙ্গত। আবার কোনো বছরের ইনভেস্টমেন্ট তার ওই বছরের জাতীয় আয়ের উপর ডিপেন্ড না করে তার পূর্বের বছরের জাতীয় আয়ের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু এটা কিন্তু আসলে যুক্তিসঙ্গত। তাহলে যদিও আমাদের এভাবে দেওয়া আছে, কিন্তু আমাকে এটা সমাধান তো করতে হবে, একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি আমি ফরম্যাটে আনতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমি সমীকরণের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে সেটা হয়ে গেল কি, একটা অন্তর সমীকরণ। তাহলে ওয়াইটি তো আছেই, মাইনাস 0.90 ওয়াইটি মাইনাস 1 এ পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল কি মাইনাস, আর এখানে 250 আছে। তাহলে এটা একটা অন্তর সমীকরণ। আরেকটু সুনির্দিষ্টভাবে বললে এটা একটা অসমজাতীয় অন্তর সমীকরণ। কারণ কি, এটা সমান চিহ্নের ডান দিকে একটা স্থির পদ আছে, যেহেতু স্থির পদের মান শূন্য না অন্য কোনো মান, সুতরাং এটা একটা অসমজাতীয় অন্তর সমীকরণ। তাহলে তুমি এটাকে ইকুয়েশন 1 দিবা এবং একটু বলে দিবা যে ইহা একটি অসমজাতীয় অন্তর সমীকরণ। একটু ডিটেলস এভাবে লিখে দিবা, একটু লেখার দরকার আছে, কারণ তোমাকে তো বুঝাইতে হবে যারা খাতা দেখতেছে, ইহা একটি অসমজাতীয় অন্তর সমীকরণ। তাহলে আমি এই পাঁচটা এখন একটু মুছে ফেলবো। তাহলে আমাদের এখন পদ্ধতি, এই যে এই পর্যন্ত একটু ডিফারেন্স ছিল, বাকিটা আগের মতোই। কেমন, আমরা এটাকে যদি সমাধান করতে চাই, তাহলে সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে সমজাতীয় অন্তর সমীকরণ ধরে পাই। তাহলে আমরা কি করব, সমজাতীয় অন্তর
সমজাতীয় অন্তর সমীকরণ ধরে পাই, অথবা এইভাবে লিখতে পারো যে এক নাম্বার সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণ ধরে পাই, এভাবেও লিখতে পারো। তাহলে কি করব আমরা, যে এটা সমান কি ধরবো, স্থির পদের জায়গায় আমরা শূন্য ধরলে সেটা কিন্তু সমজাতীয় অন্তর সমীকরণ হয়ে গেল। তাহলে কি হবে আমাদের yt মাইনাস 0.90 yt মাইনাস 1 ইকুয়াল কি হবে 0। এটাকে দিয়ে দাও 2 নাম্বার ইকুয়েশন। এক নাম্বার সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণ ধরে পাই, এভাবে লিখতে পারো। তাহলে কি করব আমরা, যে এটা সমান কি করব, স্থির পদের জায়গায় আমরা শূন্য ধরলে সেটা কিন্তু সমজাতীয় অন্তর সমীকরণ হয়ে গেল। তাহলে কি হবে আমাদের yt মাইনাস 0.90 yt সেটা কিন্তু সমজাতীয় অন্তর সমীকরণ হয়ে গেল। তাহলে কি হবে আমাদের yt মাইনাস 0.90 আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আশা করি শোনা যাচ্ছে। কারো কোনো প্রবলেম হলে কথা বা লেখা স্পষ্ট একটু বলবা। আচ্ছা, তাহলে আমরা এক নাম্বার সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণ ধরে পাই। কি করলাম, স্থির পদের জায়গায় আমরা শূন্য ধরলে সেই অসমজাতীয় ইকুয়েশনটা সমজাতীয় ইকুয়েশনে রূপান্তরিত হয়ে গেল। এখন আমাদের পরবর্তী স্টেপটা কি, আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। এখানে তুমি কমপ্লিমেন্ট অর্থাৎ পরবর্তী যে আমরা কার্যক্রমটা করব সেটা কার জন্য, আমরা একটা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। এটা তুমি ডিটেইলস লিখতে পারো, কমপ্লিমেন্টারি। এবং এই টার্মগুলো তোমরা ইংলিশে লিখবা, ঠিক আছে? এগুলি তুমি বাংলায় লিখতে যাবে না। কমপ্লিমেন্টারি ফাংশন যেভাবে আছে এভাবে ইংলিশেই লিখবা। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে গেলে আমরা কি ধরে নিব, কমপ্লিমেন্টারি ফাংশনের একটা কাঠামো আছে। সেই কাঠামোটা কি, yt সমান a b টু দি পাওয়ার t। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনের একটা কাঠামো। তাহলে আমরা ধরে নেই yt সমান a b টু দি পাওয়ার t। যদি তাই হয়, যদি yt সমান a b টু দি পাওয়ার t হয়, তাহলে yt মাইনাস 1 সমান কি হবে সেটাও বের করে ফেলতে পারি এই ফরম্যাটে। তাহলে a b টু দি পাওয়ার t মাইনাস 1, শুধুমাত্র সময়টা চেঞ্জ হবে t মাইনাস 1, তাহলে এখানে সময়টা চেঞ্জ হবে। এখন আমরা এই দুইটা মান পেয়ে গেছি, তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশনে এই দুইটা মান কি করব, আমরা এখন ইনপুট করব। তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে পাই, তাহলে yt এর মান কত, a b টু দি পাওয়ার t মাইনাস 90 yt মাইনাস 1 সমান কত, a b টু দি পাওয়ার t মাইনাস 1 ইকুয়াল কত হবে 0। আমি এই পাঁচটা মুছে ফেলবো এখন। তাহলে দেখো, আমরা এখানে দুইটা মান ইনপুট করলাম। এখন এখান থেকে একটা সমাধান বা কিছু কমন যায় কিনা সেটা আমাকে একটু দেখতে হবে। দেখো, এই দুইটা টার্মে আমাদের কিছু কমন যায় কিনা। a b টু দি পাওয়ার t, দেখো দুই জায়গায় কমন আছে। তাহলে আমরা কি করব, এই দুইটা জায়গা থেকে a b টু দি পাওয়ার t আমরা কমন নিব। যদি কমন নেই, এই পাশে কি থাকবে, 1 থাকবে, আর এই পাশে কি থাকবে 0.90, আর একটা হচ্ছে b টু দি পাওয়ার মাইনাস 1 কিন্তু এখানে থেকে যাবে। তাহলে এখানে আরেকটা টার্ম থাকবে b টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে একটা বিষয় দেখো, এই জায়গাটা আমরা বারবার এর আগেও করাইছি আমরা, যে a b টু দি পাওয়ার t সমান কিন্তু আমরা ধরে নিয়েছি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে এটা কি কখনো 0 হতে পারে না। তাহলে সুতরাং এখানে একটু লিখবা যে যেহেতু বা এখানে তুমি ডিটেইলসও লিখতে পারো যে যেহেতু a b টু দি পাওয়ার t ইজ নট ইকুয়াল 0, এটা কখনো 0 হতে পারে না। তাহলে সুতরাং 1 মাইনাস 0.90 b টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি হবে
0 হবে। তাহলে আমরা এই টার্মটাকে এদিকে নিয়ে যাই, তাহলে বা এটাকে আরেকটু লিখতে পারি যে -0.90 b টু দি পাওয়ার -1 মানে কি বিটা কোথায় হবে নিচে, আর 1টা এদিকে নিলে কি হবে -1। তাহলে এই মাইনাস মাইনাস কাটা চলে যাবে। তাহলে b সমান কি লিখতে পারি আমরা 0.90। তাহলে আমরা b এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে 0.90। এবং b এর মান যদি পেয়ে যাও মানে কি কমপ্লিমেন্টারি ফাংশন তুমি পেয়ে গেছো। তাহলে এখানে b এর মান পেয়ে যাওয়াই মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে যাওয়া। তাহলে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন, এটার একটা নাম দিয়ে দিবা yc সমান কি হবে a 0.90 টু দি পাওয়ার 3। এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। আমরা এতক্ষণ যে কার্যক্রমটা করলাম সেটা কি বের করার জন্য, কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য, এবং সেটা আমরা কিন্তু পেয়ে গেছি যে yc সমান, এটা নাম দিলাম yc কমপ্লিমেন্টারি ফাংশন অফ y সমান কি হবে a ইনটু 0.9 টু দি পাওয়ার 3। হলো, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের হলো। আমি এই পাঁচটা মুছে ফেলবো। এখন আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা কেন পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে আমরা কিন্তু একটা অসমজাতীয় ইকুয়েশনকে সমজাতীয় ধরে নিয়েছিলাম। অর্থাৎ এই কার্যক্রমটা কিভাবে করেছিলাম, আমরা ওই যে স্থির পদ 250 ওই জায়গায় আমরা 0 ধরছি, কিন্তু আসলে কি 0 ছিল না। আমাদের এই কমপ্লিমেন্টারি ফাংশন বের করার সুবিধার্থে আমরা সেটা 0 ধরে নিয়েছি, কিন্তু আসলে তো 0 না। তাহলে যে জিনিসটা বাদ পড়ে গেছে এখন সেই জিনিসটা আমরা কি করব, এখানে বের করে দিব। সেটা কি, সেটা হচ্ছে যে yt সমান, যে ধরি ওই যে বাদ পড়া যে অংশটা সেটার জন্য yt এর মানটা কত হবে সমান k। যদি তাই হয় তাহলে yt-1 সমান কি হবে, সময়ের সাথে কোনো কনস্ট্যান্ট কি চেঞ্জ হয় না, সেটা যা থাকে তাই থাকবে। ঠিক আছে, তাহলে সুতরাং এখন আমরা কাজ করব কোন ইকুয়েশন নিয়ে, অসমজাতীয় ইকুয়েশন। এবং সেই ইকুয়েশনটা কি ছিল, একদম শুরুতে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা আমি লিখতে পারি এখানে যে yt মাইনাস 0.90 yt-1 ইকুয়াল কত 250। এটা আমাদের দেখো অসমজাতীয় ইকুয়েশন ছিল। এখন কি করব, আমরা এই দুই জায়গায় আমরা এই দুইটা মান বসাবো। দুইটা মানে কি k। তাহলে এখানে যদিও কিছু নাই দেখতে, কিন্তু একটা 1 আছে, তাহলে 1 থেকে 0.90 বাদ দিলে কত হবে 0.10। k ইকুয়াল হচ্ছে 250, বা k সমান কি হবে 250 ডিভাইডেড বাই 0.1। এটা তোমরা একটু ক্যালকুলেটরে করবা এই মানটা কত হয়। 250 কে 0.1 দ্বারা ভাগ করলে কত হবে 2.5। সরি, এখানে একটু ভুল হয়েছে। কে 0.1 দ্বারা ভাগ করলে হবে 2500। তাহলে কে ইকুয়াল কত হয়েছে 2500। 250 কে দেখো 0.1 দ্বারা যদি ভাগ করো কোনো ভগ্নাংশ দ্বারা, সেই মানটা আরো বেড়ে যাবে, অর্থাৎ হবে কত 2500। আর কে এর মান পেয়ে যাওয়া মানে কি আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালের মানও পেয়ে যাওয়া। তাহলে সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল yp সমান কি হবে 2500। তাহলে দুইটা মানই আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে yc এর মান যেটা হচ্ছে a ইনটু 0.9 টু দি পাওয়ার 3, আর একটা হচ্ছে yp এর মান যেটা হচ্ছে 2500। আর দুইটা মান পেয়ে যাওয়া মানে এই দুইটার যোগফল কি হবে আমাদের সাধারণ সমাধান।
এই দুইটা মান পেয়ে যাওয়া মানে হচ্ছে এই দুইটার যোগফল হবে আমাদের সাধারণ সমাধান, যেটা আমরা এখন বের করব। এটা মুছলাম না, কারণ এখনই আমাদের এটা লাগবে। তাহলে এখন পরবর্তী যে কার্যক্রম সেটা কার জন্য? একটা সাধারণ সমাধান বের করার জন্য। এটা কেন সাধারণ? কারণ এখানে একমাত্র অজানা রাশি থাকবে হচ্ছে এ, এটা একমাত্র বাধা থাকবে। দেখি আমরা তাহলে কি আমাদের সাধারণ সমাধান যেটা yt সমান কি হবে? yc আর yp এর যোগফল। আর yc সমান কত? a ইনটু 0.9 টু দি পাওয়ার t, আর yp সমান কত? 2500। তাহলে এটাই হচ্ছে আমাদের সাধারণ সমাধান। কেন এটা সাধারণ? কারণ এখানে একমাত্র বাধা হচ্ছে a। সুতরাং yt সমান a ইনটু 0.9 টু দি পাওয়ার t প্লাস 2500। তাহলে এখন পরবর্তী কার্যক্রম হচ্ছে নির্দিষ্ট সমাধান বের করা। তাহলে এখন নির্দিষ্ট সমাধান বের করতে গেলে আমাদের একটা ক্লু দেওয়া থাকবে, এবং শুরুতেই দেখো আমাদের একটা ক্লু দেওয়া আছে, অর্থাৎ সময় যখন 0, একদম কোশ্চেনের শুরুতেই বলা আছে যে সময় যখন 0 তখন y0 এর মান কত হবে? কত দেওয়া আছে সেই মানটা আমি মুছে ফেলছি। তাহলে y0 সমান হচ্ছে 3000। তাহলে এখানে একটা ক্লু দেওয়া আছে, দেখো একদম কোশ্চেনেই y0 সমান 3000। এটার মিনিংটা কি? অর্থাৎ সময় যখন 0 তখন y এর মানটা কত? 3000। এখন তুমি যেটা করবা, আমরা কিন্তু y এর মান বের করছি, আমরা কি করব? এখানে যেসব জায়গায় t আছে সেসব জায়গায় 0 বসাই দিব। তাহলে দেখবা ওখানে একমাত্র অজানা রাশি থাকবে a, এর মানটা বের হয়ে আসবে। এটা হচ্ছে ট্রিক্স। তাহলে এখানে কি আছে? a 0.9 টু দি পাওয়ার 0 প্লাস 2500 ইকুয়াল কত? 3000। আর কোন কিছুর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে a সমান কত হবে? 3000 মাইনাস এই 2500 যদি সমীকরণের ডান দিকে নিয়ে যাও, এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হবে কত? এখানে 500। তাহলে দেখো এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে যাওয়া মানে কি? নির্দিষ্ট সমাধান পেয়ে যাওয়া। তাহলে সুতরাং এখানে লিখতে হবে যে নির্দিষ্ট সমাধান সুতরাং নির্দিষ্ট সমাধান yt সমান এর মানটা বসায় দাও কত? 500 0.9 টু দি পাওয়ার t প্লাস 2500। তাহলে আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। এতক্ষণে আমাদের 1 নাম্বার বা ক নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হলো। তাহলে আমাদের সাধারণ সমাধান আর নির্দিষ্ট সমাধান 4টা পার্ট, যেরকম আগে আমাদের ছিল কমপ্লিমেন্টারি, পার্টিকুলার ইন্টিগ্রাল, সাধারণ সমাধান, নির্দিষ্ট সমাধান। তাহলে আমাদের নির্দিষ্ট সমাধান দেখো এখানে হয়ে গেল। এখন খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলছে যে প্রকৃতি বিশ্লেষণ করতে, অথবা কোশ্চেনটা এরকম ছিল যে সময় পথের স্থিতিশীলতা সম্পর্কে মন্তব্য করো। স্থিতিশীলতা মানে কি? আসলে এটা প্রকৃতি কি হবে? একই কথাই। এটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলবে, তোমাকে বুঝে নিতে হবে হ্যাঁ আসলে এটাই চাইছে। তাহলে তোমাকে এখন এটা প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রকৃতি যখন তুমি বিশ্লেষণ করবা, এখানে দুইটা জিনিস, হয় দোলায়মান হবে না হলে অদোলায়মান, আর না হলে কি হবে? অন্তর্মুখী হবে, না হলে বহির্মুখী হবে। আর একটা বিষয় বলছি যে ফার্স্টে তুমি দেখবা যে মাইনাস প্লাসের উপর ডিপেন্ড করবে সেটা দোলায়মান হবে নাকি অদোলায়মান হবে। তাহলে যেহেতু এই বি এর মানটা, যেহেতু বি সমান কত? 0.9, এবং এই মানটা কি? শূন্য থেকে বড় না? শূন্য থেকে বড়। যদি শূন্য থেকে ছোট হইতো, মানে মাইনাস যদি হতো, তাহলে আর একটা বিষয় ছিল। যেহেতু শূন্য থেকে বড়, তাহলে সুতরাং
সুতরাং এখানে লিখো আয়ের সময় পথ অদোলায়মান। কারণ এটা কি যে কোনো একদিকেই থাকবে, এটা কখনোই মাইনাস কোনো চিহ্ন কখনোই হবে না, সুতরাং এটা হচ্ছে অদোলায়মান, যে কোনো একদিকেই থাকবে। আর একটা হচ্ছে বি এর পরম মানটা দেখবো, বি এর পরম মান। তাহলে বি এর পরম মানটা কত? 0.9, এবং এই 0.9 সেটা কি 1 এর ছোট না? 1 থেকে ছোট কিনা? 1 থেকে ছোট বা বড় কেন দেখতেছি? যদি 1 এর কোনো ছোট মান হয়, তুমি করে দেখো, 1 এর ছোট কোনো মানকে যদি তুমি স্কয়ার কিউব করো, ওই মানটা কিন্তু বড় না হয়ে আস্তে আস্তে কি হয়, সরি ছোট না হয়ে কি হবে, বড় হয়ে না হয়ে কি হবে, আস্তে আস্তে ছোট। যেমন তুমি এই যে 0.7, এটাকে যদি স্কয়ার করো আরো ছোট হয়ে যাবে না? 0.49, 7 কত? 49। দেখো কোনো একটা 1 এর ছোট কোনো মানকে, এটাকে যদি তুমি স্কয়ার কিউব করো, ওই মানটা বড় না হয়ে আস্তে আস্তে কি হবে, ছোট হবে। এই কারণেই যখন ছোট হবে, এটার মিনিংটা হচ্ছে এটা আস্তে আস্তে কি, যেহেতু ছোট হচ্ছে আস্তে আস্তে ভারসাম্যের দিকে যাচ্ছে, ছোট হয়ে আস্তে আস্তে ভারসাম্যের দিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে, যে আয়ের সময় পথ ভারসাম্য অভিমুখী। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে দোলায়মান অদোলায়মান, নাকি ভারসাম্য অভিমুখী নাকি বহির্মুখী। এই অভিমুখী আর একটা নাম আছে অন্তর্মুখী, এটার আর একটা নাম আছে, তুমি যদি অন্তর্মুখীও বলো কোনো সমস্যা নাই, একই কথা। এই পর্যন্ত হয়েছে আশা করি। এখন গ নাম্বার কোশ্চেন কি চেয়েছে, যে y3 সমান কত হবে। এখন আমরা যে কোনো সময়, আমরা যেহেতু নির্দিষ্ট সমাধান পেয়ে গেছিলাম, তাহলে এই নির্দিষ্ট সমাধানে যেহেতু আমরা টি এর মান শুধু জানলে যে কোনো মান পেতে পারি, তাহলে টি এর মান এখানে কত? 3। তাহলে কি করবো আমরা, এই টি এর জায়গায় 3 দিয়ে দিলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কি দেওয়া আছে আমাদের, তুমি সরাসরি বের করে দিতে পারো y3 সমান 500.9 টু দি পাওয়ার 3 প্লাস 25। সরাসরি তুমি ক্যালকুলেটরে এটা করে দিবা, এখানে আর কোনো জটিলতা নাই। কি করবো, এখানে 0.9 টু দি পাওয়ার 3 সমান কত? 0.729 গুণন 500 যোগ 2500। তাহলে এই মানটা হবে, তুমি ক্যালকুলেটরে করে দেখো, 2864.5। এটা হচ্ছে একটা অ্যান্সার 2 নাম্বার কোশ্চেন, খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। হয়ে গেল। অর্থাৎ টি এর জায়গায় শুধু 3 বসাই দিলেই তুমি ক্যালকুলেটরে করে দিবা, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখন লাস্ট কোশ্চেন গ নাম্বার। এটা সব সময় থাকে না, আমি এই কোশ্চেনটা বেছে নিচ্ছি যাতে মোটামুটি তোমরা সব কোশ্চেন পেয়ে যাও। তাহলে এখন লাস্ট যে কোশ্চেনটা আমরা শুদ্ধি পরীক্ষা দেখবো। আমরা শুদ্ধি পরীক্ষা কিন্তু আমরা অন্তরক সমীকরণে দেখেছিলাম, বাট অন্তর সমীকরণে মানে দেখা হয় নাই। যাই হোক, আমরা নতুন করে আজকে এই শুদ্ধি পরীক্ষাটা দেখব জাতীয় আয় মডেলের। আচ্ছা, এখানে অনেক সময় তোমাদের একটু প্রবলেম হয় যে আসলে কোন সমীকরণে আমি শুদ্ধি পরীক্ষা দেখব। আমরা এখানে কোন চ্যাপ্টার করতেছি? অন্তর সমীকরণ। তাহলে তোমাকে যদি শুদ্ধি পরীক্ষা বলে, অন্য কিছু নাও বলে, তুমি কিন্তু এখানে জাতীয় আয় মডেলে তুমি শুদ্ধি পরীক্ষা করবা না। কিসের করবা? বা সমাধানেরও করবা না। হ্যাঁ, সমাধান তোমাকে হেল্প করবে যে আসলে ওটা শুদ্ধি পরীক্ষাটা হয়েছে কিনা।
কিন্তু আসলে আমরা কোন সমীকরণের এখানে শুদ্ধি পরীক্ষা করব? আমরা আসলে করব হচ্ছে অন্তর সমীকরণ। তাহলে আমাদের এখানে অন্তর সমীকরণটা কি ছিল একটু মেমোরাইজ করো। এটা ছিল yt মাইনাস 0.9 yt মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 250। এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের বিষয় যে আসলে এটা একটা অন্তর সমীকরণ এবং তোমাকে দেখতে হবে এই সমীকরণেরই শুদ্ধি পরীক্ষা। ঠিক আছে, কিন্তু দেখো এখানে একটা বিষয়, এই yt আর yt মাইনাস 1 কিন্তু এখন তোমার এগুলি বলা থাকবে না। এই জায়গায় বলা আছে কি, একটা হচ্ছে y0 আর একটা হচ্ছে y1। পার্থক্য এইটাই। দেখো এই টিটা যদি বর্তমান সময় হয় তাহলে এই t মাইনাস 1টা কি আগের পূর্বের কোনো সময়। তাহলে এখানে টি এর জায়গায় যদি তুমি 0 বসাও, যদি এখানে না এখানে যদি বর্তমান সময় 1 বসাও তাহলে 0.9, এই t মাইনাস 1 এর জায়গায় কি হবে 0। কোনো সমস্যা কি আছে? একটা হচ্ছে ধরো 0 সময় এবং তার পরবর্তী সময় হচ্ছে কি 1, একই কথাই না বিষয়টা। অথবা আমি যদি এখানে 1 দিই এখানে কি দিতে হবে 2, এখানে যদি 2 দিই এখানে কি দিতে হবে 3, অর্থাৎ এই এক আগায় আছে না, অর্থাৎ t মাইনাস 1 এর সাথে t মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে কি হবে t হবে। এই বিষয়টা ক্লিয়ার কিনা তোমাদের? তাহলে আমাদের এখানে কেন আমরা 0 কেন দিচ্ছি, কারণ তোমাদের কোশ্চেনে এই 0 আর 1 এর মানটা দেওয়া আছে। তাহলে এই 0 এর সাথে যদি 1 যোগ করো কি হবে 1 হবে। অর্থাৎ তোমাকে এই ইয়াটা বুঝতে হবে যে আসলে 0 আর 1 কেন দেওয়া আছে। যদি দেওয়া থাকে, অন্য কিছু যদি বলা না থাকে, আমি কিভাবে মানটা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে y0 হলে এটা কি হবে y1 হবে। তোমাকে আসলে এই জিনিসটাই প্রমাণ করতে হবে। সেখানে এই y0 আর y1 এর মানটা কিন্তু কি করতে হবে, তোমাকে এটা বের করে নিতে হবে। যেমন এখানে y0, তাহলে এটাকে তুমি রেখে দাও, এটাকে তুমি ধরো 5 নাম্বার ইকুয়েশন হিসেবে রেখে দাও, না করলেও হবে। এখন তুমি সরাসরি লেফট হ্যান্ড সাইডে করে দিতে পারো যে লেফট হ্যান্ড সাইডে কত। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে y1, আর y1 যেটা এটা বের করার নিয়মটা কি, এই যে আমাদের সূত্র, অর্থাৎ 500 প্লাস 0.9 টু দি পাওয়ার 1 প্লাস 2500 আর মাইনাস 0.9 y0 এর মানটা কি হবে, সব জায়গায় এখানে t এর মানটা কি বসাই দিব আমরা 0 বসাবো। তাহলে এখানে কি হবে 500 ইনটু 0.9 টু দি পাওয়ার 0 আর প্লাস এই মাইনাসের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 2500। দেখো প্লাস 2500 মাইনাস 2500 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে কি, আমরা এখানে একবারে ক্যালকুলেশন করতে পারি। এই 500 কে 0.9 দ্বারা আমরা গুণ করে দিই, কত হবে, তাহলে 500 গুণন 0.9 এটা হবে 450, আর 0.9 এর সাথে 500 গুণ দিলে কত হবে, এখানে কি কোথাও কি আমাদের কোনো ভুল হয়েছে? আচ্ছা আমরা শেষ করি। 0.9 ইন্টু 500, কোথাও মনে হয় একটা ইয়ে হয়েছে y1 500, ও এখানে তো ভুল হয়েছে। এই 0.9 এর সাথে শুধু যে এইটা গুণটা না, আমরা এখানে দেখো ব্র্যাকেট না দেওয়াতে যে প্রবলেম হয়েছে, আমরা আরেকটা লাইন বেশি করি, যোগ 2500, একটু ভুল হয়েছে, এটা কাটা আমরা এখন দিব না, আমরা একটা লাইন বেশি করতে হবে। আমরা এটা গুণ দিয়ে দিই, এটা কত হবে 500 আর 0.9 গুণ দিলে কত হবে
450 আর 450 এর সাথে 2500 যোগ দিলে কত হবে 2950। আর একইভাবে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করি 0.9 কোনো কিছু পাওয়ার 0 মানে কত 1, তাহলে 500 আর 2500 যোগ দিলে কত হবে 3000। এটাকে 0.9 দ্বারা গুণ করলে কত হবে 2700। আর 2950 থেকে 2700 বাদ দিলে কত হবে 250। তাহলে এইটা সমানই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে একটু দেখো যে ব্র্যাকেটটা না দেওয়ার কারণে কিন্তু অসুবিধা। তোমরা ব্র্যাকেট সব সময় ব্র্যাকেট লাগুক মানে না লাগুক তোমরা একটা ব্র্যাকেট দিবা। এই ব্র্যাকেটটা না দেওয়ার কারণে এই কি হচ্ছে 0.9টা বাদ পড়ে গেছিল। দেখো আমি এখানে কিন্তু পরে গুণ দিই নাই ভুলে। সুতরাং ব্র্যাকেট লাগুক বা না লাগুক তোমরা ব্র্যাকেটটা দিবা। বইতে যেটা করছে কি একটু আর একটু ডিটেইলস করছে, একবার y1 বের করছে y0 বের করছে, দরকার নাই। তুমি সরাসরি লেফট হ্যান্ড সাইডে কি করব আমরা এই মানগুলো বসাই দিব, তোমাদের জন্য আরো এটা ইজি। আচ্ছা সবার তোলা হয়েছে আশা করি, আমি মুছে ফেললাম। এখন একটা জিনিস বলি তোমাদের, যারা আগ্রহী তারা একটু দেখবা। যেটা হচ্ছে আমরা এখানে একটা জাতীয় আয় মডেল দেওয়া ছিল, তারপরে আমরা এটাকে 4টা পার্ট করে আমরা কি করছি এখানে নির্দিষ্ট সমাধান বের করে তারপরে বাকিগুলো সলভ করেছিলাম। এবং আমাদের সমাধানটা কি বের হয়েছিল আমাদের যে অন্তর সমীকরণে, সেটা হচ্ছে yt সমান 500.9 টু দি পাওয়ার t প্লাস, এটা হচ্ছে আমাদের সমাধান বের হয়েছিল। এবং এটা বের করতে গেলে আমরা 4টা পার্ট করছিলাম, তাই না? সব কিছুরই কিন্তু কিছু আলাদা পদ্ধতি আছে। যেমন তুমি একটা ওয়েবসাইটে ঢুকবা, এটা অনেকগুলি কি আছে, তুমি নর্মাল একটা যে অনেকে বলে না যে হ্যাকিং করছে, মানে কি এটা অন্য কোনো দরজা আছে যে দরজা দিয়ে ঢুকে এটার অন্য ডাটাগুলি কি করছে তো সংগ্রহ করছে। তো যেটা হচ্ছে কি তুমি এটাকে সমাধান করবা, ঠিক আছে নর্মাল পদ্ধতি, আমি সবসময় তোমাদের এতদিন নর্মাল পদ্ধতি দেখা আসছে 4টা পদ্ধতি, কিন্তু অনেক সময় দেখা গেছে খুব রেয়ার তোমাকে উল্লেখ করে দিল কোশ্চেনে যে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করো। ওই যে অন্তর যে সমীকরণটা তুমি পাইছো সেই সমীকরণটা তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করো। তাহলে যখন এই ধরনের কোনো কোশ্চেন থাকবে, ঠিক আছে, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে বলেই দিবে, তখন তোমাকে কি করতে হবে ওই সংক্ষিপ্ত পদ্ধতিতেই করতে হবে। বাট খুব রেয়ার এই ধরনের কোশ্চেন
মানে উল্লেখ করে দেয় খুব কম। নর্মালি এই 4টা পদ্ধতি ইউজ করে, অর্থাৎ কমপ্লিমেন্টারি, পার্টিকুলার, সাধারণ সমাধান, নির্দিষ্ট সমাধান ব্যবহার করে আমরা করি। ঠিক আছে, এই কারণে তোমরা একটু জাস্ট যারা একটু আগ্রহী তারা একটু দেখে নিবা, যেহেতু এই চ্যাপ্টারটা করতেছো একদম ফুল, আমরা এখানে কোনো কিছু আর বাদ দিব না, এভরিথিং করে যাব আমরা। তাহলে সেই সংক্ষিপ্ত পদ্ধতিটা আমি একটু দেখাচ্ছি যে আসলে সংক্ষিপ্ত পদ্ধতিটা কি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি বের করার একটা সূত্র আছে, বা নির্দিষ্ট সমাধান নির্ণয়ের সূত্র। এর আগে কিন্তু তোমরা কি করে নিবা, ওই যে অন্তর সমীকরণ বের করে নিব। ঠিক আছে, অন্তর সমীকরণ কি বের করলে কি পাইলা, yt মাইনাস 0.9 yt মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 250। এটা তোমরা বের করে নিবা। এতটুকু কিন্তু দুইটার ক্ষেত্রে করতে হবে। পার্থক্য হচ্ছে এর পরে গিয়ে সরাসরি তুমি নির্দিষ্ট সমাধানের করে বের করে দিব। আমরা 3টা জিনিস আর বের করার প্রয়োজন নাই। এটা যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতি খুব অল্পতেই বের হয়ে আসবে, কিন্তু একটা সূত্র তোমাকে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে yt ইকুয়াল y0 মাইনাস c ডিভাইডেড বাই 1 প্লাস b মাইনাস b টু দি পাওয়ার t প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই 1 প্লাস b। এটা হচ্ছে বের করার সূত্র। এখন কোনটা কি আমি এখন একটু বলবো, যে এখানে কোনটার মান কত। দেখো এখানে c এর মান কোনটা, c এর মানটা হচ্ছে এই যে ডান দিকে যেটা থাকবে, এটা হচ্ছে আমাদের c এর মান, এটা হচ্ছে 250। তাহলে b এর মান কোনটা হবে, b এর মান হচ্ছে এই যে 0.9, এটা হচ্ছে আমাদের b এর মান। সরি, এখানে মাইনাস আছে, একটা মাইনাস আছে, যেহেতু মাইনাস 0.9, b এর মান হচ্ছে মাইনাস 0.9। ঠিক আছে, যদি তাই হয়, আবার y0 এর মানও আমাদের বাই ডিফল্ট কোশ্চেনে বলা আছে, সেটা কত, সেটা হচ্ছে 3000। তাহলে দেখো y0 c b সবই দেওয়া আছে, আমাদের সরাসরি দেখবা এই ইকুয়েশনটা বের হয়ে যাবে। কিভাবে দেখো, y0 এর মান হচ্ছে 3000, c এর মান কত 250, b এর মান কত মাইনাস 0.9, তাহলে এখানে মাইনাস 0.9 হবে। এরপরে মাইনাস 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 প্লাস হয়ে যাবে, এখানে হবে 0.9 টু দি পাওয়ার 3, আর c এর মান কত 250, 1 প্লাস মাইনাস হয়ে যাবে 0.9। এখন দেখো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে সরাসরি ওইটা হয়ে যাবে। অর্থাৎ এই যে আমাদের নির্দিষ্ট সমাধান আগে বের করছিলাম, দেখবো দুইটাই একই হয়ে যাবে। কিভাবে দেখো, এখানে 3000, এই 250 কে 0.1 দ্বারা ভাগ করো, কত হবে 2500। আমরা আগেও বের করছিলাম, 250 কে 0.1 দ্বারা ভাগ করলে হবে 2500। আর এখানে কত 0.9 টু দি পাওয়ার 3, আর 250 কে 0.1 দ্বারা ভাগ করলে কত হবে 2500। তাহলে 3000 থেকে 2500 বাদ দিলে কত 500, 0.9 টু দি পাওয়ার 3 প্লাস 2500। দেখো কোনো পার্থক্য আছে কিনা, আমাদের আগেও এটা বের হয়েছিল, বর্তমানেও দেখো এই সূত্র দিয়ে করার পরেও কিন্তু এই একই জিনিসই বের হয়েছে। yt সমান 500 ইন্টু 0.9 টু দি পাওয়ার 3 প্লাস 2500। বইতে যেটা করছে, এখানে b না দিয়ে ওই b জায়গায় এখানে a ব্যবহার করেছে, তোমরা তাও করতে পারো, এখানে b এর জায়গায় তোমরা a ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটাকে ধরে নিচ্ছে এই অংশটাকে ধরে নিচ্ছে a, আর এই অংশটাকে ধরে নিচ্ছে c, আর y0 তো সমান 3000 দেওয়াই আছে। তাহলে এই কয়েকটা বিষয় যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি সরাসরি এই সূত্রে যদি মানগুলো বসাই দিই, আমাদের নির্দিষ্ট সমাধান বের হয়ে আসবে। এবং এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, y0 মাইনাস c ডিভাইডেড বাই 1 প্লাস b মাইনাস a টু দি পাওয়ার t প্লাস c ডিভাইডেড বাই 1 প্লাস a। একটু খেয়াল রাখতে হবে যে এখানে কোনো মাইনাস আছে কিনা, তাহলে কিন্তু এটা এর সাথে যুক্ত হবে। ঠিক আছে, যেমন ফার্স্টে আমি জিরোটা এখানে মাইনাসটা দিইনি, কিন্তু এখানে কি আছে
একটা মাইনাস কিন্তু আছে, তাহলে এই মাইনাসটা এখানে যুক্ত হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্দিষ্ট সমাধান বের করার ওয়ে। তাহলে আশা করি এই পর্যন্ত হয়ে গেছে। আমরা নতুন একটা বিষয় দেখলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এটা সমাধান কিভাবে নির্ণয় করতে পারি। বাট কখনো এটা এই দুইটা জিনিস গোলাবা না। যদি তোমাকে উল্লেখ যদি এরকম হয় যে পরীক্ষায় যদি বলে যে সমাধান বের করো, তাহলে কখনো তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে যাবা না। কেন যাবা না? কারণ এই ধরনের একটা কোশ্চেনে তোমার মার্কস থাকবে 10। এখন তুমি যদি একদম ছোট্ট করে এই নির্দিষ্ট সমাধান বের করে দাও, তাহলে কিন্তু যদিও তোমার জিনিসটা হয়েছে, তাও কিন্তু তোমাকে মার্কস কমায় দিবে। তাহলে কখনোই যদি সংক্ষিপ্ত পদ্ধতি উল্লেখ না করে, অথবা আর একটা বিষয় যদি না হয়, ধরো তোমার পরীক্ষায় কোনো কারণে তোমার সময় প্রায় শেষ, ঠিক আছে, তখন তোমার এই কোশ্চেনটা বাকি আছে, তোমার জানা আছে সংক্ষিপ্ত পদ্ধতি কি, তুমি তখন ইউজ করতে পারো, কিছু মার্কস তো তুমি তখন পাবা। কিন্তু যদি সময় থাকে তোমার হাতে এনাফ, তাহলে তুমি কখনো সংক্ষিপ্ত পদ্ধতি যাবা না। কখন যাবা? যদি পরীক্ষায় উল্লেখ করে দেয়, তখনই তুমি এই পদ্ধতিতে এটা করবা, কারণ এটা একদমই ছোট হয়ে যায় কোশ্চেনটা। এই কারণে আমি এটা দেখাই না, তাও দেখাইলাম যারা ইন্টারেস্টেড তারা একটু দেখে রাখবা, যেহেতু আমরা কোনো কিছুই বাদ দিচ্ছি না, কারণ এই জিনিসটা আমি একটু বলে দিলাম। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আর কোনো কিছুই বাদ নাই, এই চ্যাপ্টার মোটামুটি সব হয়েছে। তোমরা কিছু একটু কোশ্চেন একটু দেখবা, নিজেরা একটু সলভ করবা। সেটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 831। এখানে দেখবা যে 17 কিছু কোশ্চেন আছে, 1 2 3, এগুলো একটু দেখবা, সলিউশন করবা। তারপরে 18 নাম্বার কোশ্চেনও দেখবা। তাহলে দুইটা তোমাদের একটু বাড়ি কাজ, তোমরা একটু ট্রাই করবে, দেখবা 17 বিশেষ করে 3 একটু সবাই একটু বের করো। 831 পেজে 17-3 একটু বলি, দেখো 17-3 কি বলা আছে। 831 পেজ 17-3, এখানে দেখো একটু বলা আছে সিটি সমান 200 প্লাস 0.5 ওয়াইটি, আর একটা হচ্ছে আইটি সমান সেই ওয়াইটি মাইনাস 1, আর একটা হচ্ছে y0 হচ্ছে 10,000। দেখো এখানে কি ওই যে বলছি তোমাদের আগে চেক করতে হবে যে এখানে যে কয়টা অজানা রাশি, একটা, দুইটা, তিনটা, আর আমাদের সমীকরণ কয়টা থাকার কথা? 3টা থাকার কথা, কিন্তু আছে কয়টা? 2টা। এটা কিন্তু ক্লু, এটা কিন্তু সমীকরণ না, এটা আমরা আলাদা করব। কিন্তু এখানে আমাদের সমীকরণ থাকার কথা 3টা, কিন্তু আছে হচ্ছে 2টা। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে এমন কি আছে। এটা কিন্তু জাতীয় মডেল কমপ্লিট হয় নাই। তোমাদের এরকম কিন্তু ফার্স্ট ইয়ারে করেছিল যে জাতীয় মডেলটা কি কমপ্লিট, সম্পূর্ণ? যদি সম্পূর্ণ না হয় তাহলে সম্পূর্ণ করো। তাহলে এটা সম্পূর্ণ কখন হবে? যখন এখানে ওয়াইটি সমান সিটি যোগ আইটি যোগ হবে, তখনই সেটা সম্পূর্ণ মডেল হিসেবে নাম দেওয়া যাবে। তাহলে আমাদের এখানে ভারসাম্য শর্ত কোনটা আসলে? ওয়াইটি সমান সিটি প্লাস আইটি। পরে তুমি সিটির মান এখানে বসাবা, আইটির মান এখানে বসাবা, বসালেই তারপর কি আমরা অন্তঃসমীকরণ পাবো। অন্তঃসমীকরণ পেয়ে গেলে আমাদের আগের মতোই
আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, সাধারণ সমাধান, নির্দিষ্ট সমাধান, এবং এখানে এরপরে আসে প্রকৃতি নির্ণয় করো। এরপর কোনো একটা মানের জন্য, ধরো 3-এর জন্য y এর মান বের করতে দিল, সেটাও পারবো, শুদ্ধি পরীক্ষাও পারবো। তাহলে শুরুটা খুবই ইম্পর্টেন্ট। শুরুতে তুমি যদি এখানে ভুল করে ফেলো তাহলে কিন্তু পুরো অঙ্কটাই কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের এই 5 নাম্বার অধ্যায় কমপ্লিট করে দিলাম। তোমাদের একজন বলছিল 4 নাম্বার অধ্যায়ে আমরা এক্সাম্পল কিছু কম করেছি, আসলে কি তাই? 4 নাম্বার অধ্যায় কিন্তু এক্সাম্পল আসলে কমই ছিল, ওখানে ভারসাম্য কিছু মানে এরকম এখানে যেরকম পার্ট ছিল, পার্ট বলতে কি, ইনভেন্টরির জন্য এক ধরনের অঙ্ক, তারপরে কবয় মডেল তার আগে করছিলাম, জাতীয় আয় মডেল একটা, তো এখানে 3 ধরনের এক্সাম্পল ছিল। কিন্তু যখন আমরা 4 নাম্বার অধ্যায়, ওখানে কিন্তু এত ভেরিয়েশন ছিল না, ওখানে দেখবে যে সবগুলি ওই যে ভারসাম্য শর্ত নিয়ে, অর্থাৎ কিউডিটি সমান হচ্ছে এসডিটি, যে চাহিদা সমান যোগান, ম্যাক্সিমাম উদাহরণগুলি কিন্তু এভাবেই ছিল। ওখানে কিন্তু কোনো বিলম্বিত সময় ছিল না, অর্থাৎ একটা সময়ের কারণে আর একটা সময় যে প্রভাবিত হয় এরকম কিন্তু ছিল না। এই কারণে কিন্তু এখানে আমরা উদাহরণ একটু বেশি দেখছি, 4 নম্বর অধ্যায় কম দেখছি। তাও যদি তোমাদের প্রবলেম থাকে, 4 নম্বর অধ্যায়টা অনেকের প্রবলেম থাকাটাই স্বাভাবিক, ওখানে কিন্তু আসলে একটু ভেরিয়েশন বেশি, কারণ ওখানে দেখা গেছে অর্থনীতিতে ব্যবহারের থেকে নর্মাল যে অঙ্কগুলি আছে সেগুলির মধ্যে ভেরিয়েশন অনেক ধরনের। সুতরাং আমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এরকম হয় যে 5 নম্বর অধ্যায় লাগবে, আমরা 5 নম্বর অধ্যায় করাবো, 4 নম্বর অধ্যায়। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এখানে কমপ্লিট। যারা একটু ক্লাসটা মিস করেছো ট্রাই করবা, পরবর্তী ক্লাস 8:30টায় হবে, সকালে একটু উঠে যাবা, ক্লাসটা করবা। আর আজকে যারা মিস করেছো পরবর্তী ক্লাসটা একটু দেখে নিবা। তাহলে আমি এখানেই আজকে শেষ করতেছি, সবাই ভালো থাকো।